তারিখ একটা বড় পদক্ষেপ আছে। এশিয়ার, এটা আমি এখানেই ফার্স্ট বলছি, এশিয়ার লার্জেস্ট টিফো আমরা করতে চলেছি। Extra time. Hi, this is Saif. Welcome to Extra Time বাংলা। আমরা আজকে একটা বিশেষ কারণে শো করছি। আমার সঙ্গে বসে আছে আপনাদের খুব পরিচিত, বিশেষ করে মোহনবাগান সমর্থকদের খুব পরিচিত মুখ, এবং সমর্থকদের মধ্যে থেকে এগিয়ে আসে একজন সমর্থক, কৌস্তব দেবনাথ। এবং মেরিনা জেরিনা, এই নামটি আপনারা শুনেছেন। তার যে মূল কেন্দ্রে রয়েছেন, ক্যাপ্টেন হিসেবে কাজ করছে বলা যেতে পারে। এবং এই মেরিনা জেরিনা খুব অল্প সময়, 4 বছরে সেটা কিন্তু একটা মহিরুহের আকার ধারণ করেছে। এবং শুধু পশ্চিমবাংলা না, গোটা দেশ জুড়ে তার অ্যাক্টিভ সদস্য কিন্তু 3000-এর বেশি, কম নয়। এবং নানান কর্মকাণ্ডের সবচেয়ে বড় কর্মকাণ্ড যে মাঠে যে বিশাল বিশাল টিফো দেখি, এবং সেখানে নানান সামাজিক বক্তব্য থেকে শুরু করে সমস্ত কিছু উঠে আসে, সেগুলো এদেরই মস্তিষ্ক প্রসূত। শুধু তাই নয়, সমর্থকদের টিকিটিং থেকে শুরু করে নানান বিষয়ে নানান অ্যাক্টিভিটিস মধ্যে তারা রয়েছে। এবং মাঠে যাওয়া একটা সময় খুব কঠিন ছিল। আমরা যারা একটা সময় মাঠে যেতাম, 2000-এর প্রথম থেকে আমার মাঠে যাওয়া শুরু, কোনো বাড়ির মহিলা এবং বাচ্চারা ছাড়া আর সবাই মাঠে যেতে পারবে, এমন একটা পরিবেশ ছিল। সেখান থেকে এই যে পট পরিবর্তন ঘটে গেল বাংলার ফুটবলে, সেটা মোহনবাগান, ইস্ট বেঙ্গল, ইদানিং মোহামেডানও কিছু কিছু দেখা যাচ্ছে যে মাঠে মহিলারাও আসতে পারছেন, বাচ্চারাও আসতে পারছেন স্বাচ্ছন্দ্য ভাবে। সেটা কিন্তু এই মেরিনা জেরিনার মতো যারা সমর্থকদের ফোরাম, তাদের নানান অ্যাক্টিভিটিস ফ্যামিলিয়ার করে তোলা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা সেই কারণে কৌস্তবের সঙ্গে বসেছি। প্রথমত 4 বছরের একটা ছোট সেলিব্রেশন এক্সট্রা টাইম বাংলার পক্ষ থেকে তোমাদের প্রতি অসংখ্য ভালোবাসা থাকলো। হ্যাপি বার্থডে মেরিনা জেরিনা। থ্যাংক ইউ সাইফদা। এই বছর আমাদের 16 তারিখ 4 বছর পূর্ণ হলো। তো একটি বিশেষ কারণে আমরা সেরকমভাবে এই বছর সেলিব্রেশনটা করিনি, বিকজ আমাদেরই মানে মোহনবাগানেরই আলট্রাস বেস ক্যাম্প, ওদের একটা অনুষ্ঠান ছিল 16 তারিখ। ওদের খুব একটা বড় অনুষ্ঠান ছিল শোভাবাজার নাটমন্দিরে। তো দুটো কোলাইড করবে, কিছু ভিডিও যাচ্ছে তার। হ্যাঁ দেখে, হ্যাঁ ওটা নিশ্চয়ই হয়। তো আমরা সে কোলাইড করবে বলে এই অনুষ্ঠানটা আমরা এই সময় করিনি। ওটা পরে একটা ছোট্ট সেলিব্রেশন করে নেওয়া যাবে, কারণ ওই সেলিব্রেশনটা আমরা চাইছি মাঠেই করতে। 23 তারিখ একটা অনন্য নজির মানে গড়ে এই অনুষ্ঠানটা, জন্মদিনটা সবাই সঙ্গে মিলে সেলিব্রেট করতে চাইছি, সব মোহনবাগানীদের সঙ্গে, শুধুমাত্র মেরিনা জেরিনার মধ্যে এটা সীমাবদ্ধ না রেখে। খুব ভেরি গুড। মানে শুধুমাত্র ফ্যান ফোরাম নয়, তার বাইরে মোহনবাগান যান যেখানে, যেসব জায়গায় যেসব শুধু নিয়ে। আমার এখানে একটা প্রশ্ন আছে যে মাঠে যে আমরা টিফো দেখি, সেই টিফোগুলি নানান বক্তব্য নিয়ে তৈরি হয় নানান সময়, সেটা অভয়ার ঘটনা হোক বা নানান সময় নানান ঘটনা হোক, সেগুলো উঠে আসে। মস্তিষ্ক কার? এই টিফোর পেছনে আমাদের একটা কোর কমিটি আছে যারা এই টিফোটাকে নিয়ে কাজ করে। তার মধ্যে আমি আছি, সাগ্নিক চক্রবর্তী আছে, অনিক বক্সি আছে, এরকম এই মেনলি এই তিনজনই। এছাড়া মানে এটা মস্তিষ্ক এই তিনজনের হয়। এছাড়া এটা তৈরি করা, মানে ড্রয়িং করে, ইলাস্ট্রেশনের কাজটা করে অনয় রয় বলে একজন, এবং সুপ্রতিম শুভ্রনীল পল, এই দুজন মিলে এটা মেনলি করে। তারপরে পিনাকি কারুডি আছে আমাদের সিনিয়র, উনি কোঅর্ডিনেশনটা করেন। টোটাল একটা টিম ওয়ার্ক এটা। আর এই টিফোগুলো বেসিক্যালি আমরা করে থাকি প্লেয়ারদের উদ্বুদ্ধ করতে, যাতে প্লেয়াররা মাঠে আসে। শুধু উদ্বুদ্ধ করে না, আমাদের সমর্থকদের সঙ্গে একটা ওদের একটা মানে যেটা বলে একাত্ম হতে পারে। আমাদের আমরা কি ভাবছি সেটা ওরা বুঝতে পারে, ওরা কি ভাবছে, আমরা একটা সম্পর্ক গড়ে তোলা এই টিফোর মাধ্যমে। প্লেয়াররা আমাকে নিজেরা বলেছে, আমরা যখন একসঙ্গে ট্রাভেল করি অ্যাওয়ে ম্যাচে, তখন আমাকে অনেক সময় বলেছে নিজেদের মধ্যে কি হচ্ছে, মানে কার টিফো আসছে নেক্সট, কাকে নিয়ে হবে। তো দীপক টান্ডি আমাকে বলছে হয়তো মেরা টিফো কব আয়েগা, ইস ম্যাচ সে বড় টিফো হয়। এই সম্পর্কটা আস্তে আস্তে গড়ে উঠেছে প্লেয়ারদের সঙ্গে সমর্থকদের, হেলদি রিলেশন। আমরাও দেখেছি। ধরো হায়দ্রাবাদে কেউ একজন ফোন করে বললো, আমি হায়দ্রাবাদ মেরিনা থেকে বলছি, সাহেবদা আমাকে কি করতে হবে বলো। কি করতে হবে ব্যাপারটা এরা, যে আমি বলি যে তুমি এক্সট্রা টাইম ওখানে, এইভাবে। এবং অজস্র ফুটেজ সেখান থেকে আসে, তারা চেষ্টা করে নানান রকম ভাবে আমাদের সঙ্গে অ্যাটাচ হতে। এবং এটা একটা পরিবার বলা যায়। একদমই। কেরালা, ধরো আমাদের কেরালার ইউনিট যেটা খুব অল্প সময়ের হয়েছে, খুব বেশি হলে বছর দেড়েক হয়েছে,
কিন্তু এত এনথুসিয়াস্টিক ছেলে কেরালা তো লড়াই করা খুব কঠিন। ওর জন্যই মানে আমি বলছি এর কেরালা কারণে যে আমাদের কেরালার যারা ফ্যান গ্রুপ তারা খুব মাঞ্জাপাড়া মাঞ্জাপুরাম খুব মানে টক্সিক আর কি, না 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 এটা এটা একদম ভুল এটা বাজে কনসেপ্ট, কথা। একদম ভুল কনসেপ্ট। কেরালায় ওরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে টক্সিক হতে পারে, কিন্তু অন সামনাসামনি ফিল্ড অন ফিল্ড দে আর ভেরি মাচ কোঅপারেটিভ, দে আর ভেরি মাচ স্পোর্টিং। আগের আগের ম্যাচে তোমার খেয়াল থাকলে মনে থাকবে, আগের বছর আমাদের এই মোহনবাগানের একজন সমর্থক কেরালার গ্যালারিতে বিশাল চিৎকার করেছিল, এই করেছিল মোহনবাগানকে সমর্থন করে। ওরা ওটা স্পোর্টিংলি নিয়েছে, হাসি ঠাট্টা করেছে। আমাদের এখানে সেটা হলে কিন্তু এরকম নাও হতে পারতো, বরঞ্চ টক্সিক হলো জামশেদপুর, ওদের ওখানে অনেক কিছু। নানান সময় দেখেছি সেখানে অসুবিধা ওড়িশাতেও কিছু কিছু প্রবলেম আছে, বাট কেরালা নট, দে আর ফুটবল লাভিং। তো কেরালায় আমাদের যে টিমটা আছে ছোট্ট টিম, 50-55 জনের 40 আরম্ভ ছিল, এখন 55-60 মতন আছে, হয়তো ঠিক এক্সাক্ট অ্যামাউন্ট মানে এক্সাক্ট নাম্বারটা এই মুহূর্তে হয়তো আমি ইয়ে করতে পারবো না, বলতে পারছি না। তো 60-এর মধ্যে, কিন্তু ওরা মানে ওর দে গিভ আ ভেরি গুড কম্পিটিশন টু 60,000 কি 60 না হোক না, কত আছে 35,000 25,000 কম্পিটিশন দেয়। মানে মাঠে স্টেডিয়ামে যখন থেকে বাস আসে, বাস আসার সময় থেকে যতক্ষণ বাস ছাড়ে সেরকম ভাবে ওরা একদম, আর ছেলেগুলোর মানে গড় বয়স হলো 18 থেকে 20, এবং ওরা কেরালার 200 কিলোমিটার দূর থেকে আসে, অনেক প্রত্যন্ত গ্রাম, ধরুন ধরো দীঘা, দীঘা থেকে কলকাতায় খেলা দেখতে আসে ওরকম। মানে 3-4 ঘন্টা একটা জার্নি করে হ্যাঁ, খেলা একদম দেখতে ওরা আসে। কত প্যাশনেট। ব্যাঙ্গালোরে আমাদের যে ইউনিট আছে ম্যাক্সিমাম আইটির ছেলে, ডাক্তার আছে, ইয়ে আছে, তো তারাও একটা অসাধারণ কাজ করেছে এই বছর। মানে ব্যাঙ্গালোরে ইয়েটা দেখেছো তোমরা, ম্যাচের আগে চ্যান্টিং করা, ইয়ে থেকে ব্যাঙ্গালোর মেরিনার্স তাদের সঙ্গে একসঙ্গে বসে কাজ করেছে। হায়দ্রাবাদে খুব সুন্দর কাজ হয়েছে, উড়িষ্যাতে তো সবাই থাকে, উড়িষ্যাতেও ভালো কাজ হয়েছে, জামশেদপুরেও হবে। মানে এই মোহনবাগানের এই সমর্থনটা শুধু ময়দানের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটা সারা ভারতে, বলতে পারো প্যান ইন্ডিয়া, সেরকম টাইপের একটা ব্যাপারের দিকে আমরা প্রথম থেকে আমাদের নজর ছিল। কারণ আমরা জবের থেকে করেছি, আমরা একটা গোল নিয়ে একটা ভিশন নিয়ে গিয়েছি প্ল্যান ওয়াইজ, সেরকম ভাবে আস্তে আস্তে সেগুলো একটা একটা করে ফ্লারিশ করেছে। করেছে, সেটা একটা একটা করে রূপায়িত হচ্ছে। এখন অনেক কিছু করার বাকি আছে, মানে মাইলস টু গো। বুঝতে ভালো লাগছে আলোচনাটা করতে। লাস্ট ডুরান্ড কাপের বোধহয় ফাইনাল ছিল, খুব যদি আমার স্মৃতিতে ভুল না হয়। তোমরা তোমাদের পেজ থেকে দিয়েছিলে যে আমরি হসপিটালের বাইরে তোমরা ম্যাচ শুরুর 2 ঘন্টা কি 2.5 ঘন্টা আগে থেকে তোমরা 1100 জন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে তোমরা মোহনবাগান সমর্থকদের ফ্রি টিকিট দিয়ে দেবে। অথচ টিকিট পেতে খুব প্রবলেম হচ্ছে সবার, কি করে সম্ভব হচ্ছে 1100 টিকিট তোমরা ফ্রিতে দিচ্ছ? ডুরান্ড কাপটা হয়েছে কি, ডুরান্ড কাপ এই বছর না, গত বছর। গত বছরে যেই ম্যাচটা হলো প্রথম 10 তারিখ মনে হয়, 10ই আগস্ট, যেই ম্যাচটা হলো ইস্ট বেঙ্গল 1-0 জিতলো, হুম হুম ওই ম্যাচটাও কিন্তু খুব টিকিটের ক্রাইসিস ছিল। মানে আমাদের টিকিট জোগাড় করতে মেম্বারদের জন্য, তখন আমাদের কত 1200-1400 মতন মেম্বার ছিল, আমার টিকিট জোগাড় করতে কালঘাম ছুটে গেছিল, কিভাবে টিকিট জোগাড় করেছি আমরাই জানি। কিন্তু মানে ডুরান্ড কমিটি সেরকম ভাবে খুব একটা ভালো ইয়ে ছিল না, মানে এদের এদের যে সিস্টেমটা কোনো ভালো ছিল না, টিকিট বাইরে চলে যাচ্ছে, যাই হোক কি হয়েছে আমি বলতে পারবো না, বাট ফাইনালেও সেম প্রবলেম হয়েছিল টিকিট জোগাড়ে। এইবার যেটা দেখা গেল, ডুরান্ড কমিটি কিন্তু আমাদের টুর্নামেন্ট হওয়ার শুরুর আগে আমাদের ফ্যান্স ক্লাব গুলোকে, যারা বেসিক ফ্যান্স ক্লাব 3টে, আমাদের আর দুটো আলট্রাস যারা আছে, তাদের ডাকলো, ডেকে একটা মিটিং করলো। তো ওই কর্নেল স্যার যিনি ছিলেন উনি মিটিং করলেন, করে বললেন যে এই আমাদের প্ল্যান, এই সেই সবকিছু হলো, বাট স্টিল টিকিটের প্রবলেম ছিল, ছিল না তা না, ছিল। তাহলে 1100 এবার না 1100 না, ওটা তো ফাইনালের আগের দিন আমি বললাম টিকিট সবাই পায়নি, তো আমি মেল করলাম, অফিসিয়ালি মেল করলাম পুরো, এই এই ব্যাপার, আমরা এরকম করতে চাই। ওরা বলছে যে আমাদের এখন এই মুহূর্তে মেশিনারি নেই যে কিভাবে আমি টিকিটটা দেবো, আমাদের কিছু কমপ্লিমেন্টারি টিকিট আছে। কারণ ডুরান্ডে একটা বড় অ্যামাউন্ট কমপ্লিমেন্টারি টিকিট ছাপা হয়, যেটা হয়তো রাজ্য সরকার পায়, কোনো অ্যাডভার্টাইজমেন্ট মানে স্পন্সরসরা পায়, এরকম অনেকে পায়। তো ওই টিকিটগুলো নষ্ট হয়, অনেক সময় দেখবে মাঠ ফাঁকা কিন্তু টিকিট নেই। তো আমি তখন বললাম যে অ্যাপ্রোচ করলাম, এই টিকিটগুলো যদি আমরা বন্টন করে দিই, বলে তাহলে তোমরা দায়িত্ব নিয়ে করতে পারবে। আমি লিখিত ইয়ে করলাম যে ঠিক আছে আমি করে দেবো। আমরা পুরো ওখানে দাঁড়িয়ে থেকে যারা এসছে, টোটাল আমাদের টিকিট ছিল 1375, মানে একটু বাড়িয়েছিল, 275টা এক্সট্রা দিয়েছিল। 1375 টিকিট আমরা দাঁড়িয়ে ওখানে থেকে সবাইকে বিনা পয়সায় একদম লাইন দিয়ে, এক একজনকে দুটোর বেশি দিইনি, কারণ ওটা আবার ঘুরে না ব্ল্যাক হয়, এই সমস্যাগুলো তো হয়। দাঁড়িয়ে থেকে আমরা, আমাদের ছেলেরা দায়িত্ব নিয়ে কাজটা করেছে, এবং প্রচুর লোক, প্রায় 1,500 লোক খেলা দেখতে পেরেছে এক্সট্রা আরো টুর্নামেন্ট ফাইনালের দিন। হ্যাঁ, কপাল খারাপ আমরা জিততে পারিনি, বাট না, সেটা আলাদা কথা। সেটা আলাদা ব্যাপার, আচ্ছা, এবার বঞ্চিত হয়নি লোক। আরেকটা কথা আমি দেখি যে মোহনবাগানের বর্তমান যে সচিব, তার নামে সিলেক্টেড সচিব এরকম শব্দ আসে তোমাদের দিক দিয়ে। হ্যাঁ, না আমরা তো we are nothing যদি আমি, আমার প্রশ্নটা হচ্ছে এই, তোমাদেরও শোনা যায় যে পূর্বতন সচিব তার একটু ক্লোজ তোমরা, বা
সক্ষতা একটু হয়তো বা আছে, ভবিষ্যতে দুজনে যদি একসাথে কাজ করে? আমাদের সখ্যতা শুধু মোহনবাগানের সঙ্গে আছে, এছাড়া কারোর সঙ্গে তো ওরকম ভাবে আলাদা করে সখ্যতা হওয়ার কোনো মানে না, প্রয়োজন নেই। ভবিষ্যতে এমন হতে পারেন যে ইনি সচিব উনি হবেন, যদি হন কি প্রবলেম আছে? যে হবেন সচিব, মানুষের বিচারে মানে ভোটার যারা, আই মিন মেম্বার, আমি একজন মেম্বার, এরকম মেম্বার আমাদের বাড়িতেও মেম্বার আছে। আমার আমার মেরিনা সেরিনাতে প্রচুর মেম্বার আছে। এছাড়া বাইরে তো প্রচুর মেম্বার, 6,000 7,000 মেম্বার হয়তো ভোট দেবে। তারা যাকে বিচার করবে, যে বসবেন। আর সিলেক্টেড সচিব কথাটা যেটা, দেখুন এটা তো দেখো কোনো রকম ইয়ে না, সত্যিটাই বলছি। ইলেক্টেড সচিব আর সিলেক্টেড সচিবের মধ্যে তো একটা তফাৎ আছে। তুমি ক্ষমতায়, মানুষের রায় আসলে তুমি ক্ষমতায় সিলেক্টেড হয়ে, দুটোর মধ্যে তফাৎ। ওটা তো সত্যি কথাটাই বলছি, ওটা কোনো পার্সোনাল, উই হ্যাভ নাথিং এগেইনস্ট হিম, পার্সোনাল কিছু মোহনবাগানে নেই। দীর্ঘদিন হয়। করো 2018-তে হলো, 18-তে হলো, এইটা আগেরটাতেই হয়নি। তো আগেরটা অনেক রকম ব্যাপার ছিল, সেগুলো দেখো আমরা তো বাইরে থেকে এইসব নিয়ে কমেন্ট করা উচিত না, ভেতরে কি হয়েছে না হয়েছে আমরা জানিও না, ঠিকঠাক কমেন্ট করা উচিত না। বাট অ্যাজ আ মেম্বার, নট অ্যাজ মেরিনা জেরিনা অর সামথিং, অ্যাজ আ মেম্বার, সব মেম্বারের মতো আমিও চাই একটা স্বচ্ছ নির্বাচন হোক। সেই নির্বাচনে যে মানুষ যাকে চাইবে সে থাকবে। পূর্বতন সচিব, এই সচিব, সেটা ব্যাপার না। এরা সবাই মোহনবাগানকে ভালো চায়, সবাই মোহনবাগানের জন্য কাজ করে। তো আমরাও যে থাকবে মোহনবাগানে, তার সঙ্গেই আমরা সবসময় থাকবো। আহ, মেরিনা জেরিনা, আহ, বাকি যে দুটো আল্ট্রাস, এদের সঙ্গে সম্পর্ক কেন? না, বাকি দুটো আলট্রাস না, ওরা আলট্রাস, উই আর নট আলট্রাস। না, আমি যে যে দুটো আল্ট্রাস হ্যাঁ, আছে, মানে ডি এক্সট্রিম আর বেস বেস ক্যাম্প, ক্যাম্প। এদের সঙ্গে এরিনার সম্পর্ক কেমন? আমার সঙ্গে তো খুবই মানে আমার সঙ্গে গ্যালারিতে জায়গা নেওয়া নিয়ে সমস্যা হয়? না না, বেস ক্যাম্প তো বসে B2 তে, আমরা বসি C2 রাইট। MDX আগে D2 তে বসতো, ওরা এখন এই দিক আমাদের সঙ্গে বসছে। একটা ভাগাভাগি আছে যে এই জায়গাটা এতটা তোমাদের, এতটা আমাদের, কোনো অসুবিধা নেই। সল্টলেক স্টেডিয়ামে বললি অ্যাওয়ে ম্যাচে হলে? এমএমএ তো একটা গ্যালারিতে সবাই বসি, আলট্রাস এমনি আমরা, প্লাস নর্মাল যারা ফ্যান্স ক্লাব ছাড়া সবাই একসঙ্গে বসি। শোনো, একটা কথা তোমায় বলছি, এটা সত্যি মিথ্যা আমি বিচার এখানে কিছু করতে চাই না, কিন্তু ফ্যান্সদের মধ্যে ফ্যান্সদের লড়িয়ে দেওয়া, কারা লড়ায় কেন লড়ায় সেটা হ্যাঁ, আমরা আমাদের লড়াই, চিন্তা এটা করবে বলি। না। না, তোমাদের কথাই বলছি না, তোমাদের কথাই বলছি না। ফ্যান্সরা যদি একত্রিত হয়, অনেকের হয়তো শক্তি সমস্যা, অনেক বাড়বে। অনেক সমস্যা হয়তো অনেকের, সেই জন্য এটা করা হয়। এই জায়গাটায় আমি কিন্তু প্রথম থেকে চেষ্টা করেছি, হয়তো আমাকে অনেক আক্রমণ করা হয়েছে ব্যক্তিগতভাবে, কিংবা প্রফেশনাল ভাবে, কিংবা অনেক কিছু ভাবে, ফ্যামিলিগত অনেক আক্রমণ হয়েছে, যেটা হয়তো অনেকে নিতে পারে না। আমি কিন্তু সেইগুলোকে নিয়েছি। আমি কিন্তু কোনোদিন তাদের মানে উল্টে আক্রমণটা হয়তো প্রথমে একবার দুবার হয়েছে, বাট রিসেন্ট করা হয়নি কখনো। তো তারাও সেটা বুঝেছে যে আমরা তো একই একই দলের সমর্থক, একই মায়ের সঙ্গে। একই মায়ের সন্তান, মোহনবাগান মোহনবাগান। যদি মা হয়ে থাকে। এবার হ্যাঁ, তো সেখানে সবাইরই মানে এরিয়া অফ এক্সপার্টাইজ আছে। ধরো ওদের কিছু কিছু জায়গায় আলট্রাসরা এক্সপার্ট, আমরা কিছু জায়গায় এক্সপার্ট। তো এই পুরো ব্যাপারটা যদি একটা হেলদি কম্পিটিশন হয়, আখেরে লাভ হবে মোহনবাগানের। কিন্তু আমি যদি আলটিমেটলি গ্যালারিটা কালারফুল হচ্ছে। কালারফুল হচ্ছে, আজকে যদি আমি ভাবি ওদের মতো, ওদের আমি নকল করে হারাতে যাবো, পারবো না। ওরা যদি ভাবে আমাদের আমাদের যেই ফিল্ড, আমাদের যেই কাজটা সেটা করবে, এবার কি হবে, দুজনেরই আসল যেই জায়গাটা নষ্ট হবে। তো বরং যে যার সক্রিয়তা নিয়ে থাকে। একদম, আজকে যদি কেউ 100 মিটার 9 সেকেন্ডে দৌড়ায়, আমি চেষ্টা করবো 8 সেকেন্ডে দৌড়াতে, নাকি আমি ওকে ল্যাং মেরে ঠেলে দিয়ে দৌড়াবো, কিংবা ওকে এমন কিছু করলাম ও 11 সেকেন্ডে দৌড়াবে। আলটিমেটলি তো মানে তাতে আমার লাভ হলো না। লাভ হতে গেলে আমার নিজেকে বেটার করতে হবে। একদম। ওরাও নিজেদের বেটার করছে, ওরা অসাধারণ কাজ করে আলট্রাসরা। তুই চিন্তা করো, 90 মিনিট একসঙ্গে একটা মাঠে চ্যাট করা, এনার্জি। কতটা এনার্জি লাগে। আমাদের ছেলেরা যারা টিকিটিং থেকে আরম্ভ করে, এগুলো থেকে, সোশ্যাল ওয়ার্ক করা থেকে, আরো অনেক কিছু, যে ধরো আমরা এই উড়িষ্যা গেছি, আমরা 999 টাকায় উড়িষ্যাতে নিয়ে গেছি, ফুল সব প্যাকেজ, থাকা হোটেল সব থাকা খাওয়া সব মিলিয়ে। এটা কেন পারি? আমাদেরও অনেক মানে লোক আছে যারা আমাদের খুব ভাবে, আমাদের মেম্বার যারা খুব এগিয়ে আসে, এই কাজগুলো করে। আর যাতে স্টুডেন্ট যারা আছে, ধরো আমাদের সময় আমাদের ইচ্ছা থাকলেও বাইরে যেতে পারতাম না খেলা দেখতে, মানি প্রবলেম, অনেক রকম প্রবলেম থাকতো। এখন সেই জায়গাটা আমাদের কিন্তু যারা মেম্বার স্টুডেন্ট তারা কিন্তু যেতে পারে মাঠে খেলা দেখার সময়। আমাদের যেই স্টুডেন্টরা কাজ করে, এই ধরো সল্টলেকে কাজ করে কোনো রকম, আমাদের ফ্ল্যাগ লাগানো থেকে আরম্ভ করে যেই কাজ করে, আমাদের প্রত্যেক মাসে একটা কোটা থাকে যে তাদের জন্য আমাদের একটা ফ্রি টিকিট কিন্তু আমার একটা জিনিস হচ্ছে, খুব প্রশ্ন অনেকে বলে যে একটা টিফো বানাতে কখনো 1 লাখ, কখনো 1.5 লাখ করে। না, তো টাকা আসে কোথা থেকে? 1-1.5 লাখ টাকা হয় না। এই রিসেন্ট যে আমাদের টিফোটা হবে, সেটা হয়তো 1.5 লাখ টাকা হতে পারে। মাঝে মাঝে খরচ হয় ওটা। না, কিন্তু অ্যাভারেজ টিফো অত টাকা খরচ হয়। এবার এটা ডোনেশনে আসে কিছু আমাদের। এবার ডোনেশন মানে কি, আমাদের মেম্বাররা নিয়ে 50 টাকা 100 টাকা। এরকমই হতে পারে। তুমি নর্মাল দেখো না, 3,000 বাংলাদেশের জন্য মানুষ দেবে না কেন, এটা হতে হ্যাঁ, পারে। নর্মাল আমাদের মেম্বার যদি 3,000 হয়, তার থেকে যদি 20% মেম্বার দেয়, মানে 600 মেম্বার যদি 100 টাকা করে দেয়, তোমার 60,000 টাকা উঠে যাচ্ছে। একদম। হিসাব মতন তাই।
এবার আমাদের অত তো ওঠে না, সবাই সবসময় দিতে পারে না। আমাদের 50 to 60% কোনো ম্যাচে যদি উঠে গেল, বাকিটা আমরা 4-5 জন চলো আছি সিনিয়র, তারা বাকিটা দিয়ে দিই, বাকিটা হয়ে নিয়ে যাবে, ম্যানেজ হয়ে যায়। বাকিটা হয়ে যাবে। মোহনবাগান তাঁবুতে আইএসএল এর শিল্ড থাকে না, দুঃখ হয়? না, মোহনবাগান তাঁবুতে শিল থাকে না বলে দুঃখ হয় না। মোহনবাগান তাঁবু এখনো আন্তর্জাতিক মানের হয়নি, এটার জন্য দুঃখ হয়। মোহনবাগান ক্লাবের সাফল্য আন্তর্জাতিক মানের, মোহনবাগান ক্লাবের ফ্যানেরা আন্তর্জাতিক মানের। তুমি চিন্তা করো, এই যে পরশুদিন বেস ক্যাম্পের একটা প্রোগ্রাম হলো শোভাবাজারে। 23শে জানুয়ারি মেরিনাস ডি এক্সট্রিমের একটা প্রোগ্রাম হবে শরৎ সদনে, হাওড়ায়। মেরিনাস এরিনার 22শে জুন প্রোগ্রাম হয়েছে মহাজেদি সদনে। অসাধারণ সবকটা প্রোগ্রাম, মানে তুমি যদি দেখো, মানে খুব কালারফুল। কালারফুল প্রোগ্রাম। কে না এসছে আমাদের প্রোগ্রামে? জয় সরকার, আমাদের মেন্টার জয়দা এসছে, কায়া ব্যান্ড এসছে, অভিক মানে যে তোমার অরিজিতের সঙ্গে যে গানটা গেয়েছে আমাদের সূর্য বেরুন, ও গান করেছে আমাদের অনুষ্ঠানে। এছাড়া মানে আমাদের বাবুল ব্যানার্জি, আমাদের তারপরে চিন্ময় দা, যারা আমাদের এক্সিকিউটিভ কমিটি, তারা এসছে। প্রচুর লোক এসছে, এসপি ডিএসপি প্রচুর লোকজন এসছে বেস ক্যাম্পের অনুষ্ঠানে। কালকে আমাদের অনুষ্ঠান করেছে সুভাশিস এবং সুভাশিসের মিসেস কস্তুরী। ওরা ওরা এসে উদ্বোধন করেছে, শিশির দা এসছেন। তো এইটা, এবং একটা অদ্ভুত ঘটনাটা কিছুদিন আগের প্রোগ্রাম, কিছুদিন আগে একটা মানে ঘটনা তোমাকে বলছি, যে এটা আউট অফ দ্য যে সুভাশিস, আমরা যখন ওকে অ্যাপ্রোচ করেছি, তখন সুভাশিসের সেদিনকে শিলিগুড়ি যাওয়ার কথা, টিকিট কাটা ফ্লাইটে। তো সুভাশিসকে আমি যখন গিয়ে বললাম যে এরকম এরকম ব্যাপার, ক্যাপ্টেন তুমি, আমাদের খুব এক্সপেক্ট করছি তোমাকে। ও এতটা ইমোশনাল, এতটা অ্যাটাচড ফ্যানদের সঙ্গে। ও বললো, দাদা আমাকে 10 মিনিট টাইম দাও। তারপর বললো, না 1 ঘন্টা টাইম দাও, আমি কথা বলতে টাইম লাগবে। তো আমরা বেরিয়ে গেছি ওর বাড়ি থেকে, তারপর ফোন করেছি, হ্যাঁ দাদা আমি টিকিট ক্যান্সেল করে দিয়েছি। মানে ও টিকিট ক্যান্সেল করে 2 দিন পিছিয়ে প্রোগ্রাম, টিকিট ক্যান্সেল করতে অবভিয়াসলি একটা লস হয়ে হয়, Loss বাট হয়। ও এসে থেকে প্রায় 1.5 ঘন্টা আমাদের প্রোগ্রামে ছিল। মানে প্রোগ্রামটা প্রায়োরিটি, ওর মানে প্রোগ্রামটা না, ফ্যানসরা চেয়েছে এই জিনিসটা। এবং ওর মিসেস কস্তুরী, ও আমাদের যে কোনো সময় পাশে দাঁড়িয়ে, যে কোনো সুভাষিসকে সময়। নিয়ে আমাদের যখন কোনো কিছু হয়েছে সুভাষিস এসছে সবকিছুতে। এই যে রিলেশনটা ফ্যান্সদের সঙ্গে, ক্যাপ্টেন টিম সব প্লেয়ারদের, এটা অসাধারণ। এই বেস ক্যাম্পের অনুষ্ঠানে দেখলাম দীপেন্দু এসেছিল, ও ওকে নিয়ে ওরা চান্টিং করলো। এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো, এইগুলো কটা ফ্যান্স মানে কটা ক্লাবের আছে ইন্ডিয়াতে, ছেড়ে দাও ওয়ার্ল্ডে কটা ক্লাবের আছে? এতগুলো আলট্রাস, এতগুলো তুমি আলট্রাস বলছো দুটো তিনটে। আমার কিন্তু প্রশ্নের উত্তরটা দিলে না। ওটাই বলছি, হ্যাঁ ওটাই বলছি। তো এখানে দাঁড়িয়ে যদি তোমার এরকম টাইপের ফ্যান বেস থাকে, এরকম প্লেয়ার থাকে, যে এরকম সাফল্য লাস্ট 1.5 বছরে 3টে ট্রফি, এরকম সাফল্য, সেই ক্লাব কি ডিজার্ভ করে না ক্লাবের সমর্থকরা? যে ক্লাবে একটা অ্যাটলিস্ট একটা ভালো মিউজিয়াম হোক, যেখানে ট্রফিগুলো রাখা যায়, একটা টেবিল করে রাখলে তো। আমি বলছি না আগের কমিটি, এই কমিটি, সেই কমিটি, এটা না, এটা আমাদের দাবি। ক্লাবে একটা মোহনবাগান যেমন ম্যানচেস্টার ইউনাইটেডে গেলে তুমি ট্যুর করতে পারো, মোহনবাগানে কেন হবে না? সেরকম একটা জিনিস যেখানে একটা একটা মিউজিয়াম হবে। অন্য ক্লাব তো অনেকে করেছে, আমাদেরও তো করা উচিত। আমাদের তো সেই মানে কি বলবো, ফ্যান বেস আছে, সবকিছু আছে। একটা ট্রফি মিউজিয়াম করে, আমাদের 250-র উপর ট্রফি আছে। আজকে যদি কোনো সমর্থক এসে দেখতে চায়, সে কি কাগজ ছাড়া কিছু দেখতে পারবে না? ওখানে কয়েকটা সাজানো আছে। কোনো ট্রফি, কোনো কিছু ইতিহাস কিচ্ছু জানার নেই। একটা ট্রফি থাকবে, তার পাশে ইতিহাস লেখা থাকবে, রেপ্লিকা বানা, রেপ্লিকা রাখুক, রেখে তো ওটা তো একটা আমাদের মানে কি বলবো, ওটা একটা দর্শনীয় স্থান হয়ে যাবে। দেখুন তো আইন স্বীকৃত, হ্যাঁ ফেডারেশন না দিলে বা একদম, সেটা ফেডারেশন রাখতে না হবে। দিলে তুমি রেপ্লিকা রাখবে কি? এবার সেগুলো করে সবকিছু করা যায়, সব ইচ্ছা থাকলে তো করা যায়, সেই জিনিসগুলো করতে হবে। এখন তো এই ট্রফি নেই কেন, শিল নেই বলছো তুমি, অনেক ট্রফি তো নেই আমাদের। আমাদের বরদলি ট্রফি কটা আছে ক্লাবে? কটা জিতেছি আমরা? আছে, নেই? তো এই জিনিসগুলো কেন হবে? আমাদের আগে পরিকাঠামো ঠিক করতে হবে, তারপরে এই প্রশ্নগুলো আসবে না কি আছে তবুও তো কি নেই। মানে চ্যাম্পিয়নশিপের পরে তো সেটা প্রথমে ক্লাবে আসা উচিত, সেক্ষেত্রে ইদানিং সময় কিন্তু এগুলো হচ্ছে না। কোঅর্ডিনেশনে কি প্রবলেম আছে না আছে, সেগুলো তো ওদের ব্যাপার, মানে আই মিন ম্যানেজমেন্ট হায়ার লেভেল ব্যাপার, সেটা আমরা জানি না। কিন্তু আমাদের মতে আগে যদি তুমি একটা আলমারি না রাখো, তুমি যখন জামা কাপড় এনে কি করো, আমরা চাই আগে ওই জিনিসগুলো হোক, তারপরে না হয় এগুলো নিয়ে লড়াই পরিকাঠামো হবে। ডেভেলপ করে। পরিকাঠামো ডেভেলপ করা উচিত একটা ক্লাবে। তুমি এই সেদিনকে এই ঘটনাটা ঘটলো, একটা ভালো স্টেপ যে মার্চেন্ডাইজ করা হলো, এ হলো। যদি মানে ঠিকঠাক পারমিশন না নেওয়া থাকে, সেটা তো মানে এটা আলটিমেটলি কালিমা লিখতে হলো মোহনবাগান, মোহনবাগানের লোগো হলো। কারা করেছে, কি করেছে, ঠিক ভুল, সেটা তো পরের প্রশ্ন। আমি যদি পারমিশন ঠিকঠাক না নিয়ে রাখি, পারমিশন থাকলে তো এরকম করা উচিত না। আর যদি পারমিশন থাকে, আমি বলছি পারমিশনটা ওপেন আনুক, সবাই সামনে করুক। আমরা সব কটা ফ্যান্স ক্লাব, সবাই যারা আছি, আমরা ফ্যান যতগুলো আছে, আমরা সবাই মিলে লড়বো ক্লাবের হয়ে। কেন এই জিনিস হচ্ছে, আমরা প্রোটেস্ট করবো। কিন্তু যদি ক্লাবের কিছু আমাদের ইয়েরা ভুল করে থাকেন অফিসিয়ালরা, তাহলে তো এগুলো তো তাদের আরো রেসপন্সিবল হওয়া উচিত। পরবর্তী পদক্ষেপ কি আছে? পরবর্তী পদক্ষেপ বলতে আমাদের
ভাবনা চিন্তায় কি কি আছে? 23 তারিখ একটা বড় পদক্ষেপ আছে। এশিয়ার, এটা আমি এখানেই ফার্স্ট বলছি, এশিয়ার লার্জেস্ট টিফো আমরা করতে চলেছি। আবার কত ফুট বাই কত ফুট? এটা হচ্ছে 210 বাই 60। কারণ আমরা করতে গেছিলাম প্রথমে 1:2 রেশিওতে 180 বাই 90, বাট ওটা আমাদের মানে গ্যালারির ধরনটা যেরকম তুমি জানোই যে ঝুলে যাবে, চলে যাবে। তার জন্য পুরো চেঞ্জ করতে হলো, আবার আগা ভাগা সবকিছু চেঞ্জ করতে হলো। 60 ফুটের বেশি করলে ওটা নিচে লেগে নিচে নেমে যাচ্ছে। যাচ্ছে। তো সেই হিসাবে 210 বাই মানে রেকর্ড কত আছে? মাঞ্জাপাটা আছে 11,372। তারপরে Okay. নর্থ ইস্ট একটা করেছিল 12,375, বাট ওটা ঠিক মতো টিপো হয়নি। তাও আমি বলছি মাঞ্জাপাটাটাই ধরা হয়। আমরা এটা করছি 12,500 উপরে। 12,500 স্কোয়ার ফিট, সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, এটা একটা বড় প্রজেক্ট। এটাই এখন লক্ষ্য। চারিদিন মানে সব সময় আমরা এটা নিয়ে খুব লড়াই করছি, আমাদের ছেলেমেয়েরা সব করছি। ফান্ডের ব্যাপার আছে, ম্যান পাওয়ার আছে, অত বড় টিপো তোলা, মাঠে কত খরচ ঢোকানো। হচ্ছে যদি বলো আর কি তাও? এটা ওই 1.5 লাখের মধ্যেই আছে, 1,40,42 মতো। এখন ফুল ফাইনাল আইডি কারণ শুধু তো টিপো না, টিপো আনতে খরচা আছে। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন আছে। আমি নিজে কখনো ফ্যান ক্লাব করিনি। এই টিফো গুলো যখন ডিসপ্লে হয়ে যাওয়ার পর এই টিফো গুলো কোথায় থাকে? এই টিপোগুলো আমাদের মেনলি পুলিশরাই ওখানে চলে যায়, ওরা নিয়ে নেয়। পুলিশদের সল্টলেকের ভেতরে যারা পুলিশরা আছে ওরা নিয়ে, কারো যদি প্রয়োজন হয় সেও নিয়ে যায়। এটা মানে ডিসপ্লে হওয়ার পর আর কিছু করার ডিসপ্লে নেই, করার পরে কিছু থাকে না, কিচ্ছু থাকে না। ওটা মানে অদ্বৈ শেষ রজনী সেই রাতে মানে just ওই এত কিছু, এত প্যাশন। সবচেয়ে মজার ব্যাপার। এইখানে আমি একটা কথা বলবো, মানুষজনকে বুঝতে হবে। ধরো তুমি টিপোটা নামাচ্ছ, একটা টিপোর পেছনে প্রচুর পরিশ্রম থাকে, প্রচুর পয়সা খরচ। শুধু তাই নয়, অনেক সময় ঢোকানোর ক্ষেত্রে ওখানের ক্ষেত্রে মারাত্মক মারাত্মক ব্যাপার। এটা আগের বার আমাদের সুনীল ছেত্রীর টিপোটা দেখেছিল, আমাদের হুম। সোনার সুনীল যেটা করেছিলাম, হুম। ফিফা থেকে দিয়েছিল। হুম। ওই টিপোটার ওজন ছিল 72 না 78 কেজি। ওটা তুলতে হয়েছে অত উপরে, এইটার তো 300-র উপরে ওজন হবে। এগুলো তোলা অতটা সহজ না, কিন্তু কিছু কিছু মানুষ টিপো নামলে বিরক্ত হয়। হ্যাঁ, তোলো তোলো। ওরা হয়তো বোঝেন না যে এটা কিছুক্ষণের জন্য, ম্যাচ চালু হওয়ার পর কোনোদিন টিপো থাকে না, কিন্তু এরা না বোঝানোর সময় রিয়াক্ট করে। একটা টিপোর পেছনে প্রচুর লেবার থাকে, প্রচুর খাটনি থাকে, প্যাশন থাকে। সেটা যদি ঠিক মতন ডিসপ্লে হওয়ার সময় কেউ নষ্ট করে দেয়, এই জিনিসটা এটা খুব প্রবলেম হয়। এটা করে হলো ম্যাক্সিমাম যারা হয়তো অতটা বোঝেন না, না বুঝেই করেন। এটাই একটা আমাদের অ্যাওয়ারনেস দরকার যে টিপোটা একটা খুব সুন্দর জিনিস, ফুটবল মার্কেট কালারফুল করছে। ওয়ার্ল্ড ফুটবলের কাছে ইন্ডিয়ান ফুটবল একটা জায়গায় আসছে, সেই জিনিসটা এটা একটা বার্তা বয়ে আনছে। এটাকে সবাই সাপোর্ট করা উচিত। 4 বছর, আগামী বছর কোনো পরিকল্পনা আছে? পরিকল্পনার মধ্যে আমাদের তো অনেক রকম কাজই হয়। এমন একটা পরিকল্পনা যেটা চমকে যাওয়ার মতো? প্রত্যেকটা কাজেই চমক থাকে। তো আগামী বছর আমাদের এই এটা হলে একটা বড় ফুটবল টুর্নামেন্ট করার ইচ্ছা আছে মেম্বারসদের নিয়ে। তারপরে এলএস থেকে যেটা আমরা করেছিলাম ওটার পার্ট 2 করার ইচ্ছা আছে। সবকিছু টাইমিং নিয়ে করছি। এছাড়া দেখো অল ওভার দ্য ইয়ার আমাদের সোশ্যাল ওয়ার্ক হয়। ওল্ড এজ হোম চালাই আমরা, সেটাতে টোটাল ওদের রেশনিং থেকে আরম্ভ করে এভরিথিং ইন্দিরাদের আমরা দিই সবসময়। সেটা যে মানে হ্যাঁ, মেরিনাস ইন্ডিয়া ফাউন্ডেশন থেকেই আমরা করি। শোনো, আমাদের এটা মেরিনাস ইন্ডিয়া ফাউন্ডেশন, এটা কিন্তু সোসাইটি না, এটা একটা কোম্পানি, মানে সেকশন 8 কোম্পানি। এই যে দিদাদের অনুষ্ঠানগুলো করা হয়, দিদাদের প্রত্যেকটা তো আমরা পোস্ট করি না। আমরা বছরে 4 বার 5 বার দিই, মানে কোয়ার্টারলি বেসিসে 2 মাসের রেশন, কখনো 3 মাসের, এরকম ভাবে দিই। হয়তো বছরে একবার পোস্ট করলাম। বাচ্চারা আছে তাদের ইয়ে করি। না, আমাদেরকে বলবে, আমরা ক্যামেরা সহ যাবো। না না, আমরা নিজেরাও পোস্ট করি না সবসময়, এগুলো ইয়ে লাগে না, বাট কিছু না, কিছু করি। অবশ্যই এই যে দেখুন, আলট্রাস যারা আছে, মোহনবাগানের 2টি বা ইস্ট বেঙ্গলের 1টি যারা আলট্রাস আছে, তাদের অনেক বড় কাজ। কেননা গ্যালারির একটা সংস্কৃতি তারা অবশ্যই পরিবর্তন করার চেষ্টা করছে। বিশেষ করে আমাদের ভারতবর্ষের ফুটবলে একটা মিসপাস হলে শুধু গালাগালি হয়। আমরা যখন মাঠে যেতাম দেখি শুধু গালাগালি, মা মাটি তুলে গালাগালি, আর অপোনেন্ট মানে তো চিরশত্রু এবং শুধু গালাগালি হয়। এখানে কোনো ভালো কিছু নেই, আলটিমেটলি ফুটবলের কিছু হতো না। আলট্রাস একটা পরিবর্তন অবশ্যই এনেছে গ্যালারিতে, এবং মেরিনাস জেরিনা এই দুটোর থেকে নির্যাস নিয়ে, আমাদের পুরাতনী নির্যাস, বর্তমানের নির্যাস, এবং সেখান থেকে নিয়ে তারা খেলাটাকে শুধুমাত্র মাঠ নয়, মাঠের বাইরেও নানান কর্মকাণ্ড, সামাজিক ক্রিয়াকর্মের মধ্যে কিন্তু তারা আসলে সেই মোহনবাগানকে, বা মোহনবাগানের সঙ্গে তো ফুটবলটাও যাচ্ছে, একেবারে সাইমালটেনিয়াসলি যাচ্ছে, সব মিলিয়ে কিন্তু সমাজের গভীরতর জায়গায় কিন্তু তারা নিয়ে চলে যাচ্ছে এই চর্চাটাকে। একটা ফ্যান ক্লাব বা একটা ফ্যান জোন তারা কত রকম ভাবে সমাজের কাজে থাকতে পারে, মানুষের কাজে থাকতে পারে, হৃদয়ের কাছাকাছি থাকতে পারে। তারা অনেক সময় অনেক রাজনৈতিক ইস্যু যেগুলো খুব ইম্পর্টেন্ট, শুধু রাজনীতি মানে দলীয় রাজনীতি নয়, মানুষের সচেতনতার রাজনীতির কথা বলছি, সেই ইস্যুতেও কিন্তু তারা সবসময় ফ্রন্ট লাইনার থেকেছে, এবং এবং সেখানে যদি তারা কি বলবো, নিরলস এবং কোনো রকম ভীতি ছাড়া তারা কিন্তু সেই সমস্ত কাজগুলো করেছে, এবং এটা কিন্তু
শেখা রাত্রেবেলা পুলিশ এসেছিল তোমার বাড়িতে। হ্যাঁ, ওটা হয়ে গেছে ঘটনা। তবে তুমি ইয়েটা নিয়ে যেটা বললে না, গ্যালারি নিয়ে, এটা আমি একটা কথা বলছি। একটা সময় তোমারও মনে আছে, মাঠ মানে গালাগালি কোনো মহিলা আসতেন না, আমরা তো যখন ছোটবেলা তখন তো একদম বাবা মা যেতে দিত না। যেতে দিত না। আজকে আমার ছেলে মেয়েকে আমি পাঠাতাম না ওই পরিবেশ থাকলে। আমরা কিন্তু এই পরিবেশটা মানে অনেকটা তুমি দেখবে। আর এখন আমাদের বাচ্চাদের বলি মাঠে চল। হ্যাঁ, সি টু রাইটে বিশেষ করে আমাদের যেখানে আছে, সেখানে কোনো গালাগালি হয় না আমি বলবো না, একটা দুটো মানে স্পন্টেনিয়াসলি কেউ একটা দুটো গালাগালি দিয়ে দিল, কিন্তু আমি সঙ্গে সঙ্গে আমাদের কোনো না কেউ লোকজন মহিলা তারা ঘুরে বলে, দাদা কাকে দিলেন, রেফারিকে, ওই প্লেয়ারটাকে। সে শুনতে পারলো না, শুনলাম আমি। পয়েন্টটা শোনো, এটা আমরা প্রথম দিন থেকে প্র্যাকটিস করছি, এটা যারা আছেন তাদেরও বলছি প্র্যাকটিস করবেন। গালাগালিটা যে দিচ্ছে প্লেয়ার শুনছে না, কেউ শুনছে না, শুনছে পাশের লোকটা। অতএব এটা বন্ধ করুন। আপনি খুব অনেকে আছে কুল সাজে গালাগালি দিয়ে, আগে হতো মনে করে দেখো, গ্যালারিতে একজন গালাগালি দিচ্ছে সবাই হাসছে, সেও আরো ইন্সপায়ার্ড হচ্ছে। এখন সেটা হয় না, উল্টে তাকে থামিয়ে দেওয়া হয়। আমাদের প্রচুর বাচ্চা ছেলে যায়, বাচ্চা মেয়ে যায়, মহিলা যায়, ওয়াইফদের নিয়ে লোকজন আসছে। এমনও হয়েছে আমাদের মেরিনা জেনার একটা মেম্বার তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতো, গার্লফ্রেন্ডও মেম্বার, এখন তারা বিয়ে হয়ে গেছে আমাদের সঙ্গে। এইবার পুরীতে গেছে, এইবার পুরী বলছি মানে উড়িষ্যা গেছে, তারা এখন ম্যারিড হয়ে গেছে। তো এরকম অনেক রকম ঘটনা ফ্যান্স ক্লাবের মধ্যে মানে হয়, সুন্দর সুন্দর ঘটনা যেগুলো পরে। আগে তো মাঠে মেয়েরা আসতেই পারতো না। আসতে পারতো না। প্রেম তো দূরের কথা, বিয়ে তো তার পরের কথা। এখন অনেক পরিবেশ, অনেক অনেক পরিবেশ অনেক সুন্দর। সালিশ করেছে, অনেক তুমি পরিবেশ আরেকটা কথা ভালো বলছি, পরিষ্কার কাদাপাড়া। কাদাপাড়াকে নিয়ে আমাদের একটা বৃহৎ কাজ আছে। প্রথম থেকে আমরা কাদাপাড়া নিয়ে করেছি, কারণ কাদাপাড়া একটা এমন জায়গা ছিল, লোকে কাদাপাড়া মানে ইস্টবেঙ্গলের কোনো ইয়ে গালাগালি দিচ্ছে, মোহনবাগানের কেউ বলে কাদাপাড়া দেখে নেবে কেন। আমি প্রথম দিন প্রশ্ন করেছিলাম কেন কাদাপাড়া কি ঠেকা নিয়ে রেখেছে কারণ মারপিট করা। ওরা যখন কিছু করতো ইয়ে করতো, আমরা কিন্তু গিয়ে আটকেছি, এমনও অনেক ঘটনা আটকেছি। তারপরে ওদের জীবনের মূল স্রোতে নিয়ে এসেছি অনেককে, তাদের পড়াশোনা, বাচ্চাদের জিনিসপত্র দেওয়া, তাদের পড়াশোনার মধ্যে পড়া, আমাদের মধ্যে ওদের লোকজনকে এনে কাদাপাড়ায় দেখবে মেরিনাস জিনের একটা বড় ব্যানার আছে, মেরিনাস জিনা কাদাপাড়া। ওখানে যারা আছে ওদের কিন্তু এখন ওরা মারপিট হলে ওরা গিয়ে থামায়, কেউ করবে না মারপিট। এখন আগে এই লোটা, কথার কথা বলছি, লোটা চলো এই জিনিসটা ছিল, এই জায়গাটা বন্ধ করেছি। যেদিনকে ইস্টবেঙ্গল জেতার পর ডুরান্ডে আমাদের বাসের মধ্যে অসভ্য ঘটনা ঘটালো, কিছু আমি ইস্টবেঙ্গল বলছি না, এরকম সমর্থন মানে সমর্থক প্রতিটা দলে থাকে 5%, তারাই পুরো জায়গাটাকে নোংরা করে, সেটা যে কোনো দলের হতে পারে। আমরা কি করলাম, পরের দিন যখন বাসটা ঢুকছে, আমরা আমাদের কাদাপাড়ার লোকরা গিয়ে ফুল ছুড়লো বাস, ইস্টবেঙ্গলের বাসে ফাইনালের দিন। এই জিনিসগুলো ওদের শিখিয়েছি এবং ওরা খুব এনজয় করছে। আজকে ওরা মুখ স্রোতে ফিরে আসছে, সবাই ওদের সঙ্গে ভালোভাবে কথা বলে, ওদের ভালো ভালো জায়গায় নিয়ে যাই, আমাদের সঙ্গে ট্রাভেল করে অ্যাওয়ে ম্যাচে। ওরা এই লাইফটা কোনোদিন দেখেনি। ওরা ওই একটা, বোঝোই এই জায়গাটা কিরকম ছিল, নেশার মধ্যে নিমজ্জিত হয়ে থাকতো, তারপরে বিভিন্ন মানে অ্যান্টি সোশ্যাল কাজ এইসবের মধ্যে যুক্ত ছিল। আজকে কিন্তু ওরা খেলা নিয়ে বাঁচছে, ওরা নিজেদের কাজকর্ম করে, তারপরে খেলা। মোহনবাগান, মোহনবাগান ওদের একটা অন্যরকম জীবন দিয়েছে। মোহনবাগান এরকম অনেক মানুষকে অনেক রকম ভাবে ইয়ে করেছে, আমরা হয়তো একটা মাধ্যম। কিন্তু কাদাপাড়া আজকে অনেক ভালো হয়েছে। আমি বলছি না 100% হয়েছে, কিন্তু একদিন হবে। অনেক পরিবর্তন করেছে, অনেক পরিবর্তন করেছে, এবং পরিবর্তন ঘটাটা জরুরি দরকার। কোনো একটা জায়গার নামে। যে আমাদের আমাদের কোনো কোনো এলাকাতে যেখানে বাড়ি, ধরনের উত্তরপাড়ার ছেড়া দেখে নেয়, এটা কি কেন দেখবে, তাদের দায়িত্ব কি? কারা তারা? তোমার কি মানে ওরা কি তোমার ইয়ে স্লেভ? তোমার কি ইয়ে নাকি যে দেখে নেবে তোমার হয়ে? এই জিনিস, এই প্রিকনসিভ নোশন কিছু আছে, সেইগুলো মানুষের দূর করা উচিত। ঠিক তাই, এবং ফুটবল মাঠের এই দুর্বৃত্তায়ন তো সরাতে হবে, এটা তো আমাদের একদম। প্রাথমিক কাজ। তারা তো কবে আসবে, মাঠের লোকজন কবে আসবে? তুমি তোমার মানে সন্তানদের মাঠে নিয়ে একা ছাড়তে পারবে না। এখনো হচ্ছে, কিছু কিছু ঘটনা এখনো হয়, কিন্তু আমাদের সবাই এটা প্রতিরোধ করতে হবে। কে একজন মেরেছে বলে পরের দিন আমি মারবো না, ওইটা কিন্তু স্প্রেড করতেই থাকে। এটা কি হয়, একটা বান্স থাকে, 20 জন 25 জন থাকলো, কাউকে একা পেলো তাকে কর্নার করলো, 20:20 কোনোদিন ঝামেলা হয় না দেখবে। এরা কিন্তু ঝামেলা করে না, এরা হলো ভীতু প্রকৃতি। এরা যখন একজনকে পাবে একটা ওই পকেট মারার মতন কেস করে। এগুলো এইগুলো সবাই মিলে রুখে দাঁড়ালে না ইস্ট বেঙ্গল না মোহনবাগান, ময়দানটার জন্য এটা রুখে দাঁড়ানো দরকার। মহাবাডানো সবই বলছি। আর আহ, আহ, আমরা শুনতে পাই নানানভাবে যে তোমাদের দুটো আলট্রাস আর তোমাদের, এটা ইনভেস্টাররা কন্ট্রোল করে। না, ইনভেস্টার বলে তুমি আরপিএসজির কথা বলছো? RPS না না না, কন্ট্রোল না, আমাদের তো শুধু আমরা তিনটে মানে দুটো আলট্রাস এবং আমরা, এক্সকিউজ মি, হ্যাঁ, এই তিনটে হলো মেন হয়তো ফ্যান্স ক্লাব, মানে পরিধিতে কর্মকাণ্ডে সবকিছুতে মিলালে। কিন্তু এছাড়াও অনেক অফিসিয়াল ফ্যান্স ক্লাব আরো আছে, যাদের হয়তো সদস্য সংখ্যা কম, তারাও চেষ্টা করে কাজ করতে, কিন্তু এরকম কন্ট্রোল কিছু নেই, বরঞ্চ সুবিধা কিছু দেয়, একটা সিস্টেমের মধ্যে আনতে চায়। স্ক্যাটার্ড হয়ে যেরকম এ ও এটার থেকে একটা সিস্টেমে আসছে, এটা ভালো। এটা কোনো ওরকম ভাবে আমাদের কন্ট্রোল করার মতন কোনো কিছু ইয়ে হয় না, বরঞ্চ হ্যাঁ কিছু কিছু নিয়ম থাকা ভালো, তাতে ভালো হয়।
আজকে যদি তোমার একটা প্রবলেম হয় টিফো ঢোকাতে, আগে আমরা বুঝতে পারতাম না, এই নেতা মানে কথার কথা বলছি, এই কর থেকে ওই কর থেকে ফোন করতো। এখন একটা সিস্টেমে আছে, কর্পোরেট সিস্টেমে আছে, তাদের মেল করা হলো টিফো ঢোকানোর আগে, তারা পুলিশ থেকে পারমিশন করানো হলো, আমাদের টাইম দিয়ে দেওয়া হলো এই সময় পুলিশ থাকবে, ওরকম ভাবে ঢোকানো হলো একদম নিয়ম মেনে। একটা সিস্টেমের মধ্যে সবকিছু এসছে। আরপিএসসি ইজ ওয়ার্কিং ওয়ান্ডার্স, মানে সাফল্যের দিক দিয়ে বলতেই পারি যে সেটা সাফল্য। নিয়ে তো কোনো দ্বিতীয় কোনো কিন্তু কথা নেই। এছাড়াও ম্যানেজমেন্টের দিক দিয়ে অসাধারণ ম্যানেজমেন্ট, মানে আরপিএসজি যারা দায়িত্বে আছেন আর কি, টপ লেভেল বলছি না, তাদের থেকে আরো নিচে যারা কাজ করছে, নিচে বলবো না, মানে এই টোটাল ব্যাপারটাকে ফ্যান যারা সামলায়, তারা দে আর ভেরি মাচ এফিশিয়েন্ট। তারা কি সুন্দরভাবে আমাদের কাজ করেছে এবং আমাদের কোঅপারেট করে। তারাই বুঝবে যারা 2 বছর আগে ফ্যান্স ক্লাব করতো এখন করে, তারা বুঝতে পারবে কতটা কোঅপারেশন এখন আমরা পাই। এবং প্রত্যেক দিন তারা জিজ্ঞেস করে আমাদের কখনো কি প্রবলেম হচ্ছে কি না হচ্ছে। সবসময় তাদের শেখার ইচ্ছা থাকে যে আমাদের থেকে তারা শেখে, যে আমরা যেহেতু এক্সপিরিয়েন্স মাঠে, যে কোনটা আমাদের আরো ইমপ্লিমেন্ট করতে হবে আমরা বলি, সেটা আবার তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে অন্যভাবে। অনেক রকম, মানে এই জিনিসটা মিডিয়া ম্যানেজার আমাদের যিনি আছেন সিনিয়র লোক, রতন চক্রবর্তী চেনো নিশ্চয়ই। রতনদা অসাধারণ কাজ করছে, সপ্তর্ষিরা অসাধারণ কাজ করছে, সোনাই এরা মানে এত ভালোভাবে আমাদের সুন্দরভাবে হেল্প করে, আমাদের মাঠের অনেক হেডেক দূর হয়ে গেছে। আগে তো বুঝতেই পারছো, মানে এটা টিফো এই না বলে ব্যাপারটা ভাবনার মধ্যে ছিল না। না, ভাবনার মধ্যে। এই সুন্দর জিনিসটা আরপিএসসি ম্যানেজমেন্ট এটা করেছে, এমবিএসজি ম্যানেজমেন্ট এটা করেছে, মানে আরপিএসজি তুমি ইনভেস্টর বলছো, বাট দ্য টিম ইজ এমবিএসজি টিম। এটা এমবিএসজি তে যারা কাজ করছেন ওরা এটা খুব সুন্দর করেছে, প্রফেশনালিজম এনেছে। এই প্রফেশনালিজমটা আচ্ছা, দরকার আমার ছিল। একেবারে শেষের দিকে চলে এসেছি। যদি আগত নির্বাচন হয়, হুম। মেরিনা জেরিনা কি ঘোষিতভাবে কোনো একটা পক্ষ নেবে? না, ফ্যান্স ক্লাব কেন পক্ষ নেবে? ব্যক্তিগতভাবে কেউ নিতে পারে, নিতেই পারে ব্যক্তিগতভাবে, মানে তুমি কারণ ব্যক্তিগতভাবে কৌস্তব আমি একটা নিতেই পক্ষ পারি, নেবে? হ্যাঁ, স্বাভাবিক। তুমি নিতেই পারো, তুমি যেহেতু অন্য কেউ সদস্য, নিতেই তুমি পারে। নিতেই আমি পারো। সদস্য, একজন ক্লাবের একজন সদস্য, ভোটাধিকার আছে, আমি নিতেই পারি, সেটা আমার পক্ষ, আমি কাজও করতে পারি। মেরিনা জেরিনা এজ আ ফ্যান্স ক্লাব কোনো যেমন পলিটিক্যাল পক্ষ নেয় না। তুমি কিছুদিন আগে দেখবে একটা আন্দোলন হয়েছিল রিসেন্ট, এই আগে মঙ্গলবার না কবে আমাদের বলেছিল, ডেকেছিল রাজনীতি ফ্রি ময়দান করার জন্য। আমরা কিন্তু পরের দিন স্টেটমেন্ট দিয়েছিলাম যে রাজনীতি ফ্রি ময়দান করার জন্য রাজনৈতিক পার্টির থ্রু দিয়ে যদি হয় সেটা আমরা নেই, কোনো আমরা নিউট্রাল, কারণ আমাদের সব রকম লোক আমাদের মেরিনা জেরিনাতে আছে। একদম একদম। কারোর মানে ইমোশনকে আঘাত আমরা করতে পারবো না। সেরকমই যদি নির্বাচন হয়, ধরো এ ভার্সেস বি যদি হয়, এর পক্ষেও কিছু লোক আমাদের আছে, বির পক্ষেও কিছু লোক আছে, তো অ্যাজ কালেকটিভলি মেরিনা জেরিনা কোনো স্ট্যান্ড নেবে না। মেরিনা জেরিনা তার পেজ থেকে এসব বিষয়ে কোনো রকম না, একদম কোনো কিছু হবে না, পার্সোনালি যা ইচ্ছা করতে পার্সোনালি পারে। সেটা নিজের। হ্যাঁ, এইটা বলছি তোমাকে, হ্যাভিং সেড দ্যাট, যদি কোনো বর্তমান কমিটি কিংবা ভবিষ্যতের কমিটি কেউ কোনো ভুল করে, কিছু হয়, ভুল বলছি না মানে কিছু আমাদের মনে হয় যেটা ঠিক করা উচিত, কিছু ভুল হয়েছে, কিছু সেটার প্রতিবাদ হবে। সেটা সব ফ্যান্স ক্লাবই করে, আলট্রাসরা করে, সেই প্রতিবাদ হবে। ভালো কিছু করলে সেটাও আমরা লিখেছি, যেমন এইবার যে ইয়েটা হয়েছে, কার্ডটা করা হয়েছিল, ওটা ভালো জিনিস হয়েছে, লিখেছি আমরা পেজ থেকে। ভালো জিনিসকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো ক্লিয়ারলি। এটাই একটা ফ্যান্স ক্লাবের মানে দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। এটাই মেনটেন করবো। কৌস্তব, একবারে শো শেষ। মোহনবাগান এখানে অবশ্যই এই মেরিনা জেরিনার নয়। মোহনবাগান সমর্থকদের প্রতি কিছু বলার আছে? হ্যাঁ, মোহনবাগান সমর্থকদের, মেরিনা জেরিনা ইজ আ পার্ট অফ মোহনবাগান। এটার্নিটি, মোহনবাগান হ্যাঁ, এটার্নিটির একটা পার্ট। মানে সুপারসেট মোহনবাগান একটা সাবসেট হলো মেরিনা জেরিনা, এরকম অনেকে আছে, আমরা সবাই মিলেই মোহনবাগান। তো সেই হিসাবে বলবো সবকিছু কাজে সব একরকম, কারণ আমি বলছি না 23 তারিখ যে টিফোটা হচ্ছে ওটা মেরিনা জেরিনার টিফো হচ্ছে, ওটা মোহনবাগানের টিফো হচ্ছে। সবাই ইনভলভমেন্ট চাই ওটাতে, কারণ ওটা যদি হয় ঠিকঠাক সাকসেসফুলি করা যায়, গান করা যায় ওই টিফোটার সময়, এটা অন্যরকম পরিবেশ তৈরি করা যায়, ইভেন্ট তৈরি করা যায়, তাহলে কি হবে, মোহনবাগান কিন্তু নাম হবে, মোহনবাগানের নাম হবে অল ইন্ডিয়া বেসিসে, ওয়ার্ল্ড বেসিসে। মেরিনা জেরিনা কেউ কিন্তু মনে রাখবে না, ওই টিফোটাতে কোথাও মেরিনা জেরিনা আমি লিখিনি, এর জন্য স্পেসিফিক্যালি কোনো মেরিনা জেরিনা লেখা নেই, কারণ ওটা মোহনবাগানের টিফো হবে। লার্জেস্ট টিফো মোহনবাগান সুপার জায়ান্ট নামিয়েছে, এবং সেটা ইন্ডিয়াতে 1 নম্বর, এশিয়াতে 1 নম্বর, সব থেকে বড় টিফো মোহনবাগানের নাম হবে। এর জন্য সবাই এরকম, আলট্রাসরা কোনো ভালো কাজ করবে যখন আমরা সবাই, ওরা যখন চ্যান্টিং করে, আমরাও যারা পারি, যাদের মানে বয়স্করা বইয়ারা বাদ দিয়ে, তারাও সঙ্গে সঙ্গে করি, এইভাবে একসঙ্গে এগোতে হবে। ঠিক একদিন একদিন দেখো, এখন একদিন না একদিন ওরকম বলে লাভ নেই, একদিন পুরো গ্যালারি গাইবে। একসঙ্গে চেষ্টা করতে হবে। অনেক বিভেদ ছিল, সেগুলো অনেক মিটে গেছে, আরো কিছু মিটাতে হবে, একটু ব্রডার স্পেকট্রামে দেখতে হবে, পার্সপেক্টিভটা মানে পাল্টাতে হবে মানুষের। একদিন না একদিন সবাই সমান হয়, একরকম ভাবে এগোবো, তখন দেখবে এই প্রবলেম গুলো থাকে না। একদম একদম। কৌস্তব, আমাদের সবাই মোহনবাগানের জন্য। মোটামুটি বক্তব্য আমাদের সব ঠিক আছে, শেষ করতে পারি? হ্যাঁ, জয় মোহনবাগান। আমার পক্ষ থেকে থাকলো জয় মোহনবাগান। এবং এক্সট্রা টাইম বাংলার স্টুডিওতে কৌস্তব মেরিনা জেরিনার পক্ষ থেকে এলো, মানে যে বাকি যারা ফ্যান্স ক্লাব যারা আছেন
বা বড় কাজ করছেন তারা যে আসবেন না এটা নয়, সবার জন্যই আমাদের দরজা খোলা আছে, আসবেন আপনারা অবশ্যই। আমরা কথা বলবো আপনাদের সবার সঙ্গে। বক্তব্য ফ্রিলি রাখার যে জায়গা, আমি কিন্তু অনেক টাফ টাফ প্রশ্নও করেছি, যেগুলো অনেক আমি তো দমে প্রথমেই বলি সব প্রশ্ন করতে পারো। সেগুলো কৌস্তব বলেওছে যে সব প্রশ্ন করতে পারে, কোনো সমস্যা নেই। যাই হোক, চ্যাটটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, নানান জায়গায় ছড়িয়ে দেবেন, এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করবেন এবং মেরিনা জেরিনার পেজকেও ফলো করবেন। নমস্কার, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।